একক কথা, সেটা হচ্ছে মনোলগ। বা ড্রামাটিক মনোলগ এই জিনিসটা কি? বড় ভাই মাংস খাওয়ার পরে বড় ভাইকে বলে যে তুমি যে মাংসগুলো খাইলা এই মাংস হচ্ছে তোমার 2 সন্তানের মাংস, আমি তোমাকে রান্না করে খাওয়াইছি। না, মনে হয় যে স্মাইল, সিমিলি, এই যে SIMILE, সিমিলি। আর একটা হচ্ছে মেটাফোর, এইটা। তাহলে এই দুটা গন্ডগোল লাগে। প্রেসফুল পার্সোনাল ইমোশনস এটা হবে না। এই যে মাউন্টফুল মেলানকলিক পোয়েম, স্পেশালি এ ফিউনারেল সং, এটাও হবে না। বলে সেটাকে কি বলে? তাহলে সেটা কি বলবে? তার চিন্তার কথা, মানে কি মনে মনে কথা বলতেছে, তাহলে সেটা হবে সলিলোকি। সুপ্রিয় বন্ধুরা, যারা 46 BCS পরীক্ষা অংশ নেবে, এই 26 এপ্রিল পরীক্ষা, হাতে মাত্র একেবারেই কম সময়, 6-7 দিন 7-8 দিন পরীক্ষার মতো সময় আছে। এই সময়ের মধ্যে থেকে অনেকেই বলছিল যে ইংরেজি গ্রামার তো আমি অনেকগুলো ভিডিও করে দিয়েছি, কিন্তু ইংরেজি সাহিত্যের উপরে কোনো কিছু আলোচনা করা যায় কিনা, বিকজ বিশেষ পরীক্ষা ইংরেজি সাহিত্যে 15 নম্বর থাকে এবং এটা সম্পূর্ণই মুখস্থ বিদ্যা। এর মধ্যে কোনো গ্রামার নাই, মানে শেখার মতো কিছু নাই যে একটা বানিয়ে বানিয়ে কে শিখবে, পুরোটাই প্রায় মুখস্থ বিদ্যা। সো এই জায়গার মধ্যে থেকে কি করা যায়? আর ইংরেজি সাহিত্যের মধ্যে থেকে তো অনেকগুলো কথা থাকে। আমি লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম, আজকে পর্ব 2 নিব, সেইখানে ইংরেজি সাহিত্যের কথা বলছিলাম যে কিভাবে আসে কোশ্চেনগুলো, কোন কোন জায়গা থেকে আসে, কতগুলো কোশ্চেন আসে, সেগুলো বলছিলাম। তো ওই পর্যায়ে আসে যাচ্ছি না। আমি আজকে যেটি করব সেটা হচ্ছে যে ইংরেজির একটি, এখানে যে প্রশ্নগুলো আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইংরেজির লিটারি টার্মসের উপরে। লিটারি টার্মস কি, ইংরেজি কি বলছিলাম, কয় জায়গাতে প্রশ্ন থাকে, বিভিন্ন রাইটার এবং তাদের যে বইগুলা, এটাকে আমি কোন কোন রাইটারগুলো ইম্পর্টেন্ট রাইটার সেটা কিন্তু আমি ভাগ করে বলে দিয়েছি। যে প্রথম 10 জন রাইটার যাদের নিয়ে পরীক্ষায় প্রশ্ন নিয়মিত করা হয় সেটা বলে দিয়েছি, তারপরে 10 জন কারা সেটা বলেছি, তারপরে 20 জন কারা। এইভাবে প্রত্যেকটা রাইটারের গুরুত্ব অনুযায়ী প্রথমে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিয়েছি, তারপরে কোনটা কম সেটা বলে দিয়েছি। আগের ভিডিওটা দেখলেই বোঝা যাবে। ওকে, আজকে যেটি করব যে এই যে মানে বুকস অ্যান্ড অথর্স, এখান থেকে বেশি প্রশ্ন থাকে, ওইটা তো সম্পূর্ণ কি পড়তে হবে। আর যেই জিনিসটা বোঝা যায়, অর্থাৎ মুখস্থ করলেও যেটা মনে থাকে না, সেটা হচ্ছে লিটারেরি টার্মস। ওকে, এই লিটারেরি টার্মস যেটা থাকে, এইখান থেকে একটা থেকে 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন থাকে পরীক্ষায়। এই জায়গাটায় আজকে চেষ্টা করবো আলোচনা করার জন্য। এর সাথে সাথে যদি সুযোগ থাকে তাহলে কোটেশনস, বিভিন্ন উদ্ধৃতি বা যে কবিতার লাইন বা বিভিন্ন লাইনগুলোতে থাকে, সেই লাইনগুলো নিয়ে একটু যদি আলোচনা করে দেই, একটা লাইন কিসের প্রেক্ষিতে লাইনটা তৈরি হলো সেইটা যদি ঘটনাটা বলে দেওয়া যায়, তাহলে সেটা মনে থাকবে, মুখস্থ করার থেকে কাজে লাগবে। তো যে জায়গাগুলো মুখস্থ করার বাইরে কাজে লাগে সেই জায়গাগুলোর উপরে আজকে আলোচনা করার চেষ্টা করব। বাট আমি যে কাজটা করব, যেহেতু পরীক্ষার সামনে, একেবারে ডিটেল ফ্ল্যাট আলোচনা করলে এটার থেকে প্রশ্ন দেখে দেখে যদি কথাগুলো বলে দিই ভালো হবে। ওকে, আমি আর কথা না বাড়াই, ডিরেক্ট প্রশ্নে চলে যাই। যে ইংরেজি সাহিত্যের যে প্রশ্নগুলো থাকে, বিশেষ করে লিটারি টার্মসের উপরে এবং কোটেশনসের উপরে, এইটার উপরে অনেকগুলো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, এগুলো প্র্যাকটিস করলে সুবিধা হবে। একটু এই প্রশ্নগুলো আমরা দেখতে থাকি। লিটারি টার্মস অ্যান্ড জেনারেলস, লিটারি টার্মস যেগুলো সেগুলো আমরা একটা দেখতে থাকি যে প্রশ্নগুলো কীরকম থাকে। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখন এই প্রশ্নগুলো আমি কুইজ যদি ধরি, কুইজ করতে গেলে তো এটা আনসার করতে বেশি সময় যাবে, এই জন্য আমি কুইজ করতে চেষ্টা করব না, আমি আনসারগুলো বলে যাব যেহেতু পরীক্ষার সামনে। আর যেই জায়গাটা বুঝিয়ে দেওয়া দরকার সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলেন, এই যে প্রশ্ন অনেক আছে, বাট আমি তো ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি বহু আগে। হ্যাঁ, ক্লাসও ঠিক মতো যে নেই তা না, সময় হয় না এভাবে, বাট কতটা মনে আছে আমি জানি না। যতটুকু মনে আছে, যেই প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আলোকে এটা আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। এইটা একদম সোজা কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। 1 নম্বরটা সেটা হচ্ছে এই যে প্রোটাগনিস্ট। হ্যাঁ, একটু কলমটা ভারী করে নেই। প্রোটাগনিস্ট, হ্যাঁ, প্রোটাগনিস্ট এটা কি বলছে যে ইন্ডিকেটস। প্রোটাগনিস্ট কি বলে, মানে নাটকের মধ্যে কি থাকে, প্রোটাগনিস্ট থাকে, মেইন ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে প্রোটাগনিস্ট। হ্যাঁ, যে সিনেমাগুলো আমরা দেখি, সিনেমার যে মেইন ক্যারেক্টার যেটা থাকে, এটা কিন্তু নায়ক তা না, হিরো তা না। অর্থাৎ একটা নাটকের বা একটা সিনেমার মধ্যে কি থাকে, একটা মেইন একটা চরিত্র থাকে, সেটা বয়স্ক হতে পারে, কম বয়স্ক হতে পারে, তাকে কেন্দ্র করে পুরো চরিত্রটা হয়, মানে পুরো নাটকটা হয়, সেটা হচ্ছে প্রোটাগনিস্ট। খুব সোজা কোশ্চেন। বলছে কি, এতে বলছে দ্য ভিলেন ইন এ প্লে, ভিলেন তো হবে না, বাট দ্য লিডিং ক্যারেক্টার অর অ্যাক্টর ইন এ প্লে, এই যে এটা উত্তর হবে, দ্য লিডিং ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার। তাহলে এটা উত্তর, বাকিগুলো পড়লাম না, সময় নষ্ট হবে। তাহলে প্রোটাগনিস্ট কি, লিডিং ক্যারেক্টার অথবা অ্যাক্টর, মেইন ক্যারেক্টার, একটা গেল। 2 নম্বর অনেক প্রশ্ন, আমি জাস্ট ঝাড়া প্রশ্নগুলো যাব, পরীক্ষা এগুলো কমন থাকতে পারে কিন্তু, হ্যাঁ, অনেক 1-2টা কোশ্চেন কমন বিশেষে থাকবে, এখান থেকে থাকার কথা আর কি, নাও থাকতে পারে। আমি দেখি এখান থেকে কি আছে। 2 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিলোকি।
সলিলোকি এটা একটা বোঝানোর মতো বিষয় সলিলোকি। তো আমার মনে হয় যে যারা ইংরেজি সাহিত্যের তারা এটা বুঝবে সলিলোকি জিনিসটা কি, আর যারা সাহিত্যের না তাদের একটু বুঝতে সমস্যা হবে। এইখানে আমি একটা জিনিস বলবো যে সলিলোকি, এই যে সলিলোকি আর একটা হচ্ছে মনোলগ। খেয়াল করি আমরা মনোলগ এই দুটো কিন্তু পরীক্ষা আসে, সলিলোকিও আসে, মনোলগও পরীক্ষা আসে। এখন এখানে কি কি আছে? অপশন এতে আছে অ্যাকশন অফ বডি, অ্যাকশন অফ স্পিচ, টু মেমোরিজ পার্ট, লং সেলফ স্পিচ, এরকম 4টা অপশন দেয়া আছে। তো বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা? সলিলোকি এইটা বলছে যে এটা কি মানে করছে, অনেক প্রশ্ন আছে সলিলোকি থেকে, এইটা একটু বুঝিয়ে দিই গল্পের মতো, জাস্ট এই একটু শুনলেই হবে, অতটা যে একবারে ডিপলি লিখতে হবে তা না। সলিলোকি হচ্ছে, আমরা তো মঞ্চ নাটক অনেকেই দেখি নাই, অনেকেই দেখছি অনেকেই দেখি নাই। আমি মঞ্চ নাটকে একটু অভিনয় করার সুযোগ ছিল, একটু মানে অনেক ছোট থাকতে একটা পাঠ করেছিলাম, ওই প্রসঙ্গে কথা না বলি। সলিলোকি হচ্ছে মঞ্চ নাটক যখন হয়, মঞ্চ নাটকের মধ্যে থেকে কি হয় যে একটা মানুষ যখন মনে মনে কথা বলে, আমরা দেখি যখন টেলিভিশনের নাটক দেখি তখন কি হয় যে আমরা দেখি যে 2-3 জন একসাথে আছে, একজন ভিলেনই কথা বলতেছে, সে কিন্তু মুখ নড়াচ্ছে না, তার সাউন্ড, তার কথাগুলো আসতেছে যে হ্যাঁ তুমি যাই কিছু বলো আমি এটা মেনে নিব না, আমার ওইটা চাই, এটা কিন্তু মনে মনে কথা বলে, সে শোনে না। এই যে এটা মনে মনে কথাটা বলবে, এটা তো নাটকের মধ্যে সম্ভব, এডিট করে দিচ্ছে, কিন্তু যখন সরাসরি একদম মঞ্চ নাটক হয় তখন এই কথাটা মনে মনে কথাটা কিভাবে বলবে, দর্শক কিভাবে শুনবে? তখন কি করে যে অ্যাক্টর, সেই অ্যাক্টরই এটা কি করে যে জোরে জোরে কথা বলে, জোরে জোরে কথা বলে আর এক দিকে তাকিয়ে। দেখা গেলো এখানে সবগুলো অ্যাক্টরসরা আর অন্যান্য অ্যাক্টর যারা আছে তারা আছে, তাদেরকে রেখে অন্যদিকে মুখ করে জোরে জোরে এই কথাগুলো বলে, মনে মনে যে কথাগুলো বলবে সেটা জোরে জোরে বলে। এই যে মনে মনে কথাগুলো জোরে জোরে যে বলে, দর্শক শুনে, জোরে জোরে শুনে, কিন্তু দর্শক বুঝতে পারে যে এই কথাটা সে মনে মনে বলতেছে, এই কথাটাকে বলা হয় সলিলোকি। ঠিক আছে, এইটা হচ্ছে সলিলোকি। আর এর সাথে একটা জিনিস দেখি, এই যে মনোলগও পরীক্ষা আসে, মনোলগও তো একক কথা, মনো মানে এক আর লগ মানে হচ্ছে ডায়লগ, তাহলে কি যে একক যে কথা সেটা হচ্ছে মনোলগ। তাহলে সলিলোকিতে একক কথা, মনোলগও একক কথা, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে মনোলগ হচ্ছে যে স্টেজের মধ্যে একজন যে অভিনেতা বা অভিনেত্রী সে প্রকাশ্যে কথা বলবে, মনে মনে কথা বলবে না, এটা তার ভেতরে কথাগুলো ডিরেক্ট বলবে, সেটা হচ্ছে একক কথা বলবে, সেটা হচ্ছে মনোলগ। কিন্তু সলিলোকি কোনটা? সলিলোকি হচ্ছে তার যে কথাগুলো বলতেছে সে এটা মানে কি বলে, যে কথাটা মনে মনে কথাটা বলা, তার পাশে আরও অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে বা অন্যান্য অভিনেতারা আছে, তাদেরকে সামনেই কথা বলতেছে কিন্তু তারা বুঝতে পারতেছে না কি বলতেছে, কারণ সে মনে মনে কথাগুলো বলতেছে, লাউডলি বলতেছে, সেটা হচ্ছে সলিলোকি। একটু জটিল লাগতেছে কিনা আমি জানি না, আমি একবার ফিনিশিং করে দিই যে সবার উপস্থিতিতেই মনে মনে যে কথাগুলো বলে, প্রকাশ্যে জোরে জোরে বলে দর্শককে বোঝানোর জন্য, ওইটা হচ্ছে সলিলোকি। আর একটা হচ্ছে একা একা কথা বলতেছে মঞ্চের মধ্যে, সে একা সবকিছু বর্ণনা করতেছে, সেটা হচ্ছে মনোলগ। এটা প্রকাশ্যে, এটা মনে মনে কোনো কথা না, এটা প্রকাশ্যে বলছে, সেটা হচ্ছে মনোলগ। আশা করছি বুঝতে পারছি। তাহলে এইটার উত্তরটা কি হবে আমরা চলে আসি, কারণ এই ধরনের কোশ্চেন আরও আসবে, সেগুলো আমরা ঝটপট করে ফেলবো। অবশ্যই এটা কি হবে যে অ্যাকশন অফ বডি, এটা হবে না। এই যে লং সেলফ স্পিচ বাই অ্যান অ্যাক্টর, এইটা হচ্ছে উত্তর সলিলোকি। তাহলে এরকম কোশ্চেন আমরা আরও পাবো, আমরা দেখি কি কি পাই। 3 নাম্বারটা দেখি এখন ঝটপট দেখবো। when speaker speaks his thoughts aloud it is called, এই যে আমি একটু আগে যে বললাম, যখন একজন বক্তা তার কথাগুলো কি বলে, লাউড মানে জোরে জোরে বলে, কোনটা? তার চিন্তাগুলো, তার চিন্তার যে কথাগুলো সেগুলো জোরে জোরে বলে, সেটাকে কি বলে? তাহলে সেটা কি বলবে? তার চিন্তার কথা মানে কি, মনে মনে কথা বলতেছে, তাহলে সেটা হবে সলিলোকি। ওকে, সেটা সলিলোকি কোনটা আছে দেখি, এই যে সলিলোকি আনসারটা, সি আনসার। বোঝা গেল? তাহলে সলিলোকি নিয়ে যা আসবে বা মনোলগ নিয়ে যা আসবে আশা করছি আমরা পারবো। দেন আমরা চলে আসি 4 নম্বর প্রশ্ন। এ লং স্পিচ বাই অন অ্যাক্টর ইন এ প্লে অর মুভি ইজ কল্ড, এগুলো সব কিন্তু পরীক্ষা আসছে। তা লং স্পিচ বাই অ্যান অ্যাক্টর ইন এ প্লে অর মুভি ইজ কল্ড, মানে বড় দীর্ঘ কথা, একজন অ্যাক্টরের মাধ্যমে লম্বা কথা যেটা বলে সেটাকে কি বলে? এই যে একক যে কথাগুলো বলে সেটা যে ডায়লগ হচ্ছে একক না, কয়েকজনের কথা, তাহলে এটা হবে আনসারটা মনোলগ। একটু আগে বললাম মনোলগ আর সলিলোকির কথা বললাম, আনসারটা মনোলগ। কি আছে এটা? এ লং স্পিচ বাই অন অ্যাক্টর, একজনের মাধ্যমে কথা। দেন আমরা দেখি এ ক্লোজিং স্পিচ ইন এ প্লে অফেন ডেলিভার্ড আফটার দ্য কমপ্লিশন অফ দ্য
মেইন অ্যাকশন ইজ কল্ড এ ক্লোজিং স্পিচ। একটা নাটকের যে শেষ বক্তব্য, মানে একটা ফিনিশিং যে বক্তব্য দিয়ে ফেলে। আমি মজা করে আরও বলতে পারি এটা, যেমন বাংলা সিনেমা যেগুলো হয়, বাংলা সিনেমায় লাস্ট দৃশ্যে কী থাকে, লাস্ট দৃশ্যে দেখা যায় যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, সব মিটমট হয়ে গেল, দেখা গেলো যে ওই যে একজন কি কৌতুক অভিনেতা আমাদের আছে, মারা গেছে উনি, দিলদার, উনি আসলো, আসার পরে দিলদার এসে কী হলো যে ফিনিশিং যে কিছু কথাবার্তা বলে দিল, সবাই হাসতে হাসতে, দর্শকরা হাসতে হাসতে বেরিয়ে গেল। ওকে, এটা যদি কমেডি বলে, মানে মিলনায়তন নাটক বলে কমেডি। এই যে বের হয়ে গেল, এটাকে বলে অ্যাপিলগ। অ্যাপিলগ, মনোলগ তো একক কথা, এটা হচ্ছে অ্যাপিলগ। ওকে, মনে থাকবে তাহলে এই ক্লোজিং স্পিচ, একটা নাটকের শেষ যে বক্তব্য, ফিনিশিং যে কথা থাকে, সেটা হচ্ছে অ্যাপিলগ। 6 নম্বর প্রশ্ন, আমি কিন্তু ধরতে পারতেছি না, ধরলেই সময় নষ্ট হবে, যেহেতু পরীক্ষার সামনে আমি ঝটপট আনসারগুলো বলে যাচ্ছি। আর যেটা করতে হবে তোমাদের এন্ট্রি, যেটা করতে হবে যে আমি তো উত্তর বলে দেবো একটু পরে, বাট তোমাকে আমি ধরবো না, তুমি আনসারগুলো ঝটপট আনসার লিখবা। আমি বারবার কথাটা বলছি, যত বেশি লিখবা তত তোমার এটা মনে থাকবে। যখনই প্রশ্ন বলবো, এই প্রশ্নের উত্তর তোমার জানা থাকে, তুমি উত্তরটা কমেন্টে লিখে ফেলবা। আমি বলি বা তোমার নাম বলি বা না বলি, তার তোমার কিছু যায় আসে না, তোমার প্র্যাকটিস দরকার, তোমার কাজে লাগা দরকার, তুমি তোমার প্র্যাকটিস করে দাও। এটা কি আছে দেখি আমরা, দেখো, এ ওয়ার্ক হুইচ হ্যাজ এ মিনিং বিহাইন্ড দ্য সারফেস মিনিং। দেখো এটা কি বলছে, এটা এমন একটা ওয়ার্ক যেটা একটা মিনিং আছে, মানে যেটা বাইরে যেটা মানে বলতেছে তার ভিতরে অন্য মানে আছে, সেটাকে কি বলে? একটা মানে আছে, সেই মানেটার বাইরে ভেতরে আরেকটা মানে আছে, সেটা কি বলে? সুন্দর কথা, কিন্তু দেখতে একটা জিনিস মনে হচ্ছে কিন্তু ভেতরে অন্য একটা কিছু আছে, এইটাকে কি বলে? এই কথাই বলছে। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো দুটো জিনিস। একটা হচ্ছে, যেমন আমরা কি জানি যে ওই যে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট, এটা বোধহয় সবারই মনে আছে, অ্যানসিয়েন্ট ম্যারিনার, এটা এস.টি. কোলরিজের একটা বড় কবিতা, ঠিক আছে? এটা কথা মনে আছে কিনা, যে একজন বক্তা মানে একজন ন্যারেটর থাকে এই কবিতার মধ্যে, যে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কথা বর্ণনা করে মানুষের কাছে, কিন্তু সে বলে না এটা তার দুঃখ কষ্ট। আমি কি বলছি ভালো খেয়াল করতে হবে। একজন বক্তা থাকে এই কবিতার, মেইন বক্তা, সে এই কবিতার যে মেইন কথাগুলো, মূল কথাগুলো, সেটা বর্ণনা করে মানুষের কাছে, কিন্তু সেটা কখনোই বলে না এটা তার জীবনের গল্প। তার মানে তারই জীবনে ঘটে যে একটা গল্প, সেই গল্পটা সে কি করছে, সবার কাছে উপস্থাপন করতেছে, মানুষের কাছে বলতেছে তার জীবনের গল্প, কিন্তু সে বলতেছে না তার জীবনের গল্প, সে বলতেছে হ্যাঁ ভাই এরকম একটা ঘটনা ঘটছিল, কিন্তু তার ঘটনা সেটা সে বলে না। এইটাকে বলা হয় অ্যালিগরি। বোঝা গেছে? যে অর্থাৎ একজনের ভিতরের যে আসল ঘটনা, যেমন আমরা ফেসবুকে যখন লিখি, ফেসবুকের মধ্যে কি হয় যে দেখা গেল নিজেরই একটা ঘটনা, সেই ঘটনাটা আমি নিজের নামে বলতে গেলে আমার হেজিটেশন ফিল হচ্ছে যে এই ঘটনা বলবো, সবাই আমাকে কি ভাববে। তখন আমরা কি বলি যে আমার পরিচিত এক ভাই, তার জীবনে এই ঘটনা ঘটে গেছে, আসেন শুনি কি ঘটনা ঘটছে, বাস লিখতে থাকলাম। কিন্তু মূলত ঘটনা কার? মূলত ঘটনা হচ্ছে আমার ঘটনাই, আমার ঘটনাই আমি আরেকজনের উপর দিয়ে চালিয়ে দিচ্ছি। এইটাকে বলা হয় অ্যালিগরি। তাহলে এটা কি বলছে? এটা যে ওয়ার্ক হুইচ হ্যাজ এ মিনিং বিহাইন্ড দ্য সারফেস মিনিং, একটা মানের দেয়া, একটা মানে বোঝা যাচ্ছে কিন্তু ভেতরে অন্য মানে আছে, সেটা হচ্ছে অ্যালিগরি। তাহলে মনে থাকবে এটা, এখানে উত্তরটা নিশ্চয়ই আছে, উত্তর হচ্ছে অ্যালিগরি। এই যে উত্তরটা অ্যালিগরি। আর এই যে এপিক কি, মেটাফোর কি, পার্সনিফিকেশন কি, এগুলো একটু যদি বলে দেই, জাস্ট শর্ট করে বলে দেই, তাহলে কাজে লাগবে, সব পরে পরীক্ষা আসে। এপিক হচ্ছে যে একটা লং ন্যারেটিভ পোয়েম, লং ন্যারেটিভ পোয়েম, বিশাল কবিতা, যেমন প্যারাডাইস লস্ট, বিরাট কবিতা, এরকম স্যামসন অ্যাগানিস্টিস, অনেক কবিতা আছে যেগুলো বড় বড়, সেটা হচ্ছে এপিক। আর অ্যালিগরিতে বললাম যে বোঝা যাবে একটা মানে কিন্তু ভেতরে অন্য মানে আছে, এটা হচ্ছে অ্যালিগরি। মেটাফোরটা কি, এটা কিন্তু পরীক্ষা আসবে, মেটাফোর এবং সিমিলি, এটা খুবই সোজা, মেটাফোর এবং সিমিলি খুবই সহজ। আমি এই যে সহজকে বলে দিই, আরেকবার বলে দিব, যতবার প্রশ্ন সামনে মেলাগুলো আসবে, সময় যেহেতু কম নিচ্ছি আমি। এই যে ফোনটা আছে, মোবাইল ফোনটা আমার হাতে আছে, এখন আমি যদি বলি, ভালো করে খেয়াল করো, আমি যদি বলি যে আমি এই মোবাইল ফোনের মতো দেখতে, কার মতো? আমি মানে আমি যদি বলি যে আমি এই মোবাইল ফোনের মতো দেখতে, যদি আমি মোবাইল ফোনের মতো না, বাট আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে আমি এই মোবাইল ফোনের মতো দেখতে, বা আমি আরও বললাম যে আমি এই কলমের মতো চিকন, যদি আমি এরকম চিকন না, বাট আমি কম্পেয়ার করে বলতেছি যে কলমের মতো চিকন, তাহলে কার মতো আমি চিকন?
এই কলমটার মতো চিকন। ওকে, এখন আমি এইটা বলতে পারি যে এই কলমের মতো আমি চিকন, আমি এই মোবাইলের মতো দেখতে, বা আমি এই টেবিলের মতো দেখতে, এরকম যদি বলি, যদিও এটা মানে কি বলে যে সামঞ্জস্য নাই, জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি। এই যে কারো মতো যদি কিছু বলি, কারো মতো, তখন হবে এটা সিমিলি। ওকে, আর আমি যদি এরকম বলি যে হায় হায় আমি তো এই কলম হয়ে গেছি, আমি একটা কলম হয়ে গেছি, মানে এত চিকন এটা বললাম না, আমি বললাম যে আমি কলম হয়ে গেছি। ওকে, তার মানে এইটা হচ্ছে কি আমি ডিরেক্ট তুলনা করে ফেলছি, আমি বলি না এই যে কলমের মতো, আমি বলছি আমি কলম। তাহলে এই যে আমি নিজেই যে এটাকে সাথে সরাসরি বলে ফেললাম, এইটা হচ্ছে মেটাফোর। আমি বললাম যে হ্যাঁ আমি মোবাইল হয়ে গেছি, মোবাইল, ঠিক আছে, তাহলে আমি তো মোবাইল না, কিন্তু কি হয়েছি, মোবাইল হয়ে গেছি বলতেছি, এটা হচ্ছে মেটাফোর। আমরা আরেকটা এক্সাম্পল বলি, আমরা কি বলি যে শেরে বাংলা একে ফজলুল হক, কি হয় যে উনি হচ্ছে বাংলার বাঘ, তাই না? তাহলে আমরা যদি বলি যে শেরে বাংলা হচ্ছে কার মতো, টাইগারের মতো, তাই না? যদি বলি কার মতো, মানে ইয়ার মতো, বাঘের মতো, তাহলে এই যে বাঘের মতো বলে ফেললাম, তখন এটা হবে সিমিলি। আর আমরা যদি বলি এইটা বলি যে শেরে বাংলা হচ্ছে একটা বাংলার বাঘ, খেয়াল করো কথাটা, তাহলে আমি দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে শেরে বাংলা কার মতো, শেরে বাংলা হচ্ছে টাইগারের মতো। তাহলে এই যে কারোর মতো যদি বলে ফেলি তাহলে হচ্ছে সিমিলি। আর যদি ডিরেক্ট বলে ফেলি যে শেরে বাংলা হচ্ছে বাংলার বাঘ, মানে শেরে বাংলাই বাঘ, তাহলে শেরে মাথা বাঘ না, বাট সরাসরি বললাম বাংলার বাঘ, এইটা হচ্ছে মেটাফোর। ওকে, আর সহজ কথা হচ্ছে যে সিমিলির ক্ষেত্রে কি থাকবে, সিমিলি কি, সিমিলি কিন্তু স্মাইল না, মনে হয় যে স্মাইল, সিমিলি এই যে SIMILE, সিমিলি। আর একটা হচ্ছে মেটাফোর, এইটা, তাহলে এই দুটা গন্ডগোল লাগে, উল্টা। তাহলে সিমিলি হচ্ছে যে এইখানে একটা মনে রাখতে হবে যে অ্যাজ থাকবে বা লাইক থাকবে, ঠিক আছে। শি ইজ অ্যাজ লাইক অ্যাজ এ মুন, সে চাঁদের মতো, তাহলে যদি বলে যে কার মতো, চাঁদের মতো, তখন হবে এটা সিমিলি। আর যদি বলে যে হায় হায় ওই বাড়ি একটা যে বউ, নতুন বউ বিয়ে হয়েছে, সেই বউটা একদম চাঁদ, কি বলে যে একদম চাঁদ, মানে কি সরাসরি চাঁদ বলতেছে, এইটা হচ্ছে মেটাফোর। আর যদি বলে চাঁদের মতো, তাহলে হচ্ছে সিমিলি। আমার মনে হয় এটা 100% সবাই বুঝছে, আর বলতে চাচ্ছে না, শেষ। তাহলে এপিক গেল, অ্যালিগরি গেল, মেটাফোর গেল, এবার আসি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি, পার্সনিটা সোজা, এটা হচ্ছে যে আমি কথা কথা বললাম, এই ফোনটা দিয়ে বললাম যে জানেন ভাই মোবাইল ফোনটা আমাকে বাঁচাই দিছে, খেয়াল করে কি বলছি আমি, যে এই মোবাইল ফোনটাই আমাকে বাঁচাই দিছে। তাহলে মোবাইল ফোন আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে কি, মোবাইল ফোন সেভস মাই লাইফ, এটা যদি বলি আমি, তাহলে এই মোবাইল ফোনটা কিন্তু আমার বাঁচাই দিতে পারে না, মোবাইল ফোনে কোনো প্রাণ নাই, ও আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমি কি বলছি, মোবাইল ফোন সেভস মাই লাইফ, মানে মোবাইল ফোন সাবজেক্ট। ওকে, তার মানে মোবাইল ফোনটাই আমাকে সেভ করছে, এইরকম জিনিস বোঝাচ্ছি। এই যে একটা প্রাণহীন বস্তু, মোবাইলে কোনো প্রাণ নাই, এটা প্রাণহীন বস্তুকে আমি কি করতেছি, প্রাণী হিসেবে আখ্যায়িত করতেছি, তাই না? এইটা তখন হবে এটা পার্সনিফিকেশন। অর্থাৎ যে জিনিসটা কোনো প্রাণ নাই, সেই প্রাণ ছাড়া একটা জিনিসকে যখন প্রাণী হিসেবে আখ্যায়িত করা হবে, সেইটা হবে পার্সনিফিকেশন। এই রিলেটেড যত কথা হবে সেটাই হয়ে যাবে উত্তর। আমি মনে হয় বোঝাতে পারছি। ওকে, এই কলমটার কথাই বললাম, আমি বললাম যে ও কলম তুমি কত সুন্দর, ও কলম তুমি কত সুন্দর, এটা বললাম। হ্যাঁ, তাহলে এই কলমটা কি বললাম, মানুষ না, কিন্তু আমি ওরে বললাম তুমি সুন্দর, তার মানে কলম কিন্তু মানুষের মধ্যে কম্পেয়ার করলাম, তখন হচ্ছে এটা পার্সনিফিকেশন। ওকে, যেমন বললো যে টাইম, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই যে টাইমকে কি বললাম, ইউ বললাম টাইমকে, টাইম ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তুমি, মানুষকে আমরা ইউ বলি, আর এই টাইমকে তুমি বলো সময়, তুমি বৃদ্ধ যাযাবর, তাহলে সময়কে যে এই যে ইউ হিসাবে আখ্যায়িত করলাম, এইটা যদি আন্ডারলাইন করে বলে যে এইটা কোন ফিগার অফ স্পিচ, তখন উত্তর হবে পার্সনিফিকেশন। আমার মনে হয় যে এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এই চারটাই হয়ে গেলাম ক্লিয়ার। এখন আমরা প্রশ্ন যেটা আসবে সেটা আমরা খালি মনে করবো প্রশ্ন কোনটা, অনেকক্ষণ কথা বলে ফেলছি, প্রশ্নগুলো দেখি। এই প্রশ্ন দেখো কি আছে, অ্যালিগরিক্যাল মিনস, এই যে সে একটু আগে অ্যালিগরিক্যাল বললাম, অ্যালিগরিক্যাল মিন কি বলছে, অ্যালিগরিক্যাল মিনস পোয়েট্রি রিটেন ইন ভার্স, এগুলো হবে না। উইথ টাইমলি সিগনিফিকেন্ট, এটাও হবে না। কি হবে, হ্যাভিং এ সিম্বলিক মিনিং, হ্যাঁ এই যে সিম্বলিক মিনিং, ওই যে বললাম যে একটা ভিতরে একটা মানে থাকবে, সারফেস মিনিং আর একটা থাকবে, সেটা হচ্ছে অ্যালিগরিক্যাল মানে। এই যে এটা উত্তর, হ্যাভিং এ সিম্বলিক মিনিং, উত্তর হচ্ছে ডি। তারপরে দেখি আমরা 8 নাম্বার, দ্য লিটারি টার্ম হুইচ সেজ অন থিং ইন ডিসগাইজ অফ অ্যানাদার, একই কথা, এই যে আমরা ওই একই কিন্তু চলে আসতেছে। কি বলছে, লিটারি টার্ম হুইচ সেজ অন থিং, বলতেছে একটা জিনিস কিন্তু ইন ডিসগাইজ, ভিতরে আর একটা মানে আছে, এটা কি একটু আগেই দেখলাম, এটা হবে অ্যালিগরি। ঝটপট লিখে ফেলো উত্তরটা,
অ্যালিগরি অ্যালিগরি আছে না এখানে আছে এই যে অ্যালিগরি ওকে স্যাটার কি স্যাটার হচ্ছে ব্যঙ্গাত্মক এগুলা পরে বলতেছি তাহলে অ্যালিগরি গেল এটা এবার একটা অন্য কোশ্চেন আসছে দ্য পয়েট লরিয়েট কি জিনিস পয়েট লরিয়েট সম্ভবত রাজকবি বা সভাকবি রাজাদের রাজদরবার যে কবিগুলো ছিল ওটা হচ্ছে পয়েট লরিয়েট এটা নিয়ে বাংলা সাহিত্যে মেলা আছে অনেক কথা বলা যেত সময় যেহেতু কম বলতে পারছি না আর এটা যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারপরে কি বলে আলেকজান্ডার পোপ তারপরে উইলিয়াম শেক্সপিয়ার এরা কি পয়েট লরিয়েট একসময় ছিল তো এই পয়েট লরিয়েট হচ্ছে সভাকবি বা রাজকবি কি আছে উত্তর দেখি আমরা দ্য বেস্ট পয়েট অফ দ্য কান্ট্রি এইটা হবে না এ উইনার অফ দ্য নোবেল প্রাইজ এটাও হবে না দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড এই যে ইংল্যান্ডের কোর্ট পয়েট মানে রাজ দরবার যে কবি সেই কবিকে বলা হয় পয়েট লরেট এটা 15তম বিশেষ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় মেলাবার আসছে তারপরে 10 নম্বর প্রশ্নটা কি আছে এ পোয়েম অফ 14 লাইন্স ইজ কল্ড এটা তো আমার মনে সবাই পারে এই যে থানা শিক্ষা নিয়োগ কর্মকর্তা পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা আসে যে ওই যে সনেট নিয়ে যেটা আসে সনেটে কয় লাইন থাকে 14 লাইন থাকে এগুলো বহুত পরীক্ষা আসে সবাই জানিও আমরা এটা তাহলে পোয়েম অফ 14 লাইন্স 14 লাইনের কবিতাকে কি বলে সনেট বলে উত্তর হচ্ছে কই গেল সনেট এই যে উত্তরটা ওকে তারপরে প্রশ্নটা দেখি আমরা 11 নম্বর প্রশ্নটা এ মাউন্টফুল poem written on the death of someone's love is called এটা একটু দেখি যে কি জিনিস মাউন্টফুল poem মানে মাউন্ট মানে কি শোক হ্যাঁ কেউ মারা গেছে বা কারো একটা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিতে যে শোক প্রকাশ করা হয় সেটা মাউন্টফুল হ্যাঁ শোকগাথা যে কবিতা written in on the death of someone's love তাই না এটা কি বলে মানে কারো মৃত্যুতে যে শোক করে একটা কবিতা লেখে এখন তো কেউ লেখে না একসময় লিখতো কেউ মারা গেছে বা বিশেষ কোনো বন্ধু মারা গেছে বন্ধুর মৃত্যুতে লেখে কোনো শোক গাথা যদি লেখে কী হবে এটা উত্তরটা আমার মনে ঝটপট অনেকেই লিখছে কেউ ওড লিখছে কেউ এলিজি লিখছে ওড হবে না উত্তর হবে এলিজি এই যে এলিজি আছে এখানে এলিজি হ্যাঁ তাহলে এলিজি কি শোকগাথা বা শোককথা হ্যাঁ অর্থাৎ কোনো বন্ধুর মৃত্যুতে যদি কেউ কোনো কবিতা লেখে সেটা হচ্ছে শোক কবিতা এরকম অনেক কবিতা আছে ওকে যেগুলো হচ্ছে শোকগাথা তার মানে এইটা আমরা মনে রাখবো যে মাউন্টফুল পোয়েম মানে কারো শোক কারো মৃত্যুতে যে কবিতাটা লেখা হয় সেটা হচ্ছে এলিজি তারপর আমরা দেখি 12 নম্বর কমেন্ট কারো পড়তে পারতেছি না কমেন্টে শুধু উত্তরটা লিখে যাও তোমরা পরে কমেন্টটা দেখবো যেহেতু পরীক্ষার সামনে আমি সময় নষ্ট করে যাচ্ছি না ঝটপট উত্তর করে দিই অনেক প্রশ্ন কেবলমাত্র 11 নম্বরে আসছি 12 নম্বরটা যাই অ্যান এপিকটা কি এটা তো আমার মনে সবাই পারবো এপিকটা কি এপিক হচ্ছে কবিতার মতো কিন্তু বিরাট স্টোরি মানে বিশাল গল্প যেমন ট্রয়ের যে সিনেমা দেখি আমরা হ্যাঁ ট্রয় যে সিনেমাটা দেখি ট্রয়টা সিনেমাটা আসছে এটা কি নিয়ে ইলিয়ট থেকে হোমার লিখছে ইলিয়ট এই যে ট্রয় সিনেমাটা হয় এটাও কিন্তু একটা কবিতা থেকে তার মানে ট্রয় সিনেমাটা কত বড় এটা ইলিয়টের একটা পার্ট ইলিয়ট হচ্ছে একটা বিগ কবিতা অনেক বড় কবিতাকে বলা হয় এপিক লং ন্যারেটিভ পোয়েম তাহলে বলছে অ্যান এপিকটা কি অবশ্যই নভেল না এটা কাটা ড্রামা না এটাও কাটা কমেডি না এটাও কাটা এই যে কবিতা বাট এই কবিতার কি হবে বড় কবিতা হবে লং ন্যারেটিভ কবিতা হবে আপাতত কবিতা যেটা আছে এটা আমরা উত্তর দিলাম যদি থাকতো লং ন্যারেটিভ পোয়েম ওইটা আমরা উত্তর দিতাম উত্তর যেরকম থাকবে ওইভাবে উত্তর আমরা দিব আর কি আছে ও এপিক নিয়ে আরেকটা আছে সুন্দর তাহলে এবারে আমরা ক্লিয়ার হয়ে যাব সেটা হচ্ছে অ্যান এপিকটা কি এটা দেখি ইজ এ পোয়েম ইউজ টু এক্সপ্রেস পার্সোনাল ফিলিংস এই যে বলছে পার্সোনাল ফিলিংস এপিক কিন্তু পার্সোনাল ফিলিংস না এটা হচ্ছে লম্বা কবিতা হিস্ট্রিক্যাল কবিতা এখানে একটা হিরো থাকবে ওকে তার মানে এটা উত্তর হবে না ইজ এ লেংদি ন্যারেটিভ পোয়েম কন্টেনিং ডিটেলস অফ হিরোইক ডিডস এই যে এটা উত্তর হতে পারে আরও দেখে আছে কিনা ইজ এ পোয়েম ইউজ টু এক্সপ্রেস পার্সোনাল ইমোশনস এটা হবে না ইজ এ মাউন্টফুল মেলানকলিক পোয়েম স্পেশালি এ ফিউনারেল সং এটাও হবে না উত্তরে যে এইটা ঠিকই আছে ইজ এ লেংদি ন্যারেটিভ পোয়েম কন্টেনিং ডিটেলস অফ হিরোইক ডিডস এটা হচ্ছে এপিক পরীক্ষা খুব আসে কিন্তু খুব সোজা তারপরে কি আছে ব্ল্যাঙ্ক ভার্স ইজ কাইন্ড অফ ভার্স ব্ল্যাঙ্ক ভার্সটা কি ব্ল্যাঙ্ক ভার্সটা যে কবিতার শেষে কোনো রাইমিং কোনো মিল নাই ব্ল্যাঙ্ক ভার্স ঠিক আছে
আমরা ক্রিস্টোফার মার্লোকে জানি ব্ল্যাঙ্ক ভার্সের ইয়া হিসাবে। তাহলে যেই কবিতার শেষে কি নাই, কোনো মিল নাই, ছন্দের কোনো মিল নাই, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। কি উত্তর আছে? হ্যাভিং নো রাইমিং এন্ড, এই যেটা উত্তর এ। তারপর আমরা যাই 15 নম্বর কোশ্চেন। ফ্যান্টাসি কি? ফ্যান্টাসি মানে যে ফ্যান্টাসি কিংডম বলে না, মানে ইমাজিনেশনের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি ঘটে গেছে, তাই না? কি হবে এটা? ফানি ফিল্ম, রিয়েল লাইফ ইভেন্ট, ফানি প্লেস, ইমেজিনারি স্টোরি হবে, এটা উত্তর হবে। ফ্যান্টাসি হচ্ছে ইমেজিনারি, মনে রাখতে হবে ফ্যান্টাসি আর ইমেজিনারি, এটা খেয়াল করলেই উত্তরটা হয়ে যাবে। তারপরে আমরা যাই 16 নাম্বার। ড্রামাটা কি? ড্রামা নাটক, তাই না? নাটকটা অবশ্যই কি বলবো আমরা, কি দেখি, নভেল রিটোল্ড ইন ডায়ালগ, এটা বোধহয় হবে না। ম্যাজিক্যাল পারফরমেন্স অন দ্য স্টেজ, এই যে এটা হতে পারে। স্টেজের মধ্যে ম্যাজিক্যাল পারফরমেন্স, স্টেজ আছে, স্টেজের মধ্যে স্টেজ নিয়ে যে কথা সেটা হচ্ছে ড্রামা, তার মানে এটা হবে না। ফেরি টেল, এটা হবে না। স্টোরি ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন, এটা হবে না, উত্তর এটা। অর্থাৎ ম্যাজিক্যাল, যে কোনো ম্যাজিক্যাল হোক আর ম্যাজিক্যাল না হোক, যে কোনো পারফরমেন্স কোথায়? স্টেজের উপরে, সেটা হচ্ছে ড্রামা, উত্তর বি। তারপরে 17 নম্বরটা যাই। দ্যাট ম্যান ইজ এ ম্যাড ডগ নাও, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এইটা উত্তরটা আমি একটা কুইজ দিতেই চাই, একটা কুইজ দিতে চাই, দেখি কে কে পারে। একটা কুইজ আমি কিন্তু এটা আলোচনা করছি, এই জন্য আমি কুইজটা দিলাম, দেখি তোমরা কে কে পারো। ফার্স্ট আনসার করবা, তোমাদের সময় হচ্ছে জাস্ট 15 সেকেন্ডস, 15 সেকেন্ড। ভেরি গুড, উত্তরটা করতেছে অনেকে। হ্যাঁ, তানজিলা তোমা, তারপরে আশরাফুল, ভেরি গুড, ভেরি গুড। মিঠু সরকার, নরিন সুলতানা, ভেরি গুড, সবার উত্তরটা কারেক্ট, ফ্যান্টাস্টিক। দ্যাট ম্যান ইজ এ ম্যাড ডগ নাও, এই যে দ্যাট ম্যান, ওই লোকটা কি, সরাসরি বলছে এ ম্যাড ডগ নাও, ম্যাড ডগ, পাগলা কুকুর। তার মানে এই লোকটা কি? লোকটা হচ্ছে পাগলা কুকুর। লোকটা তো সরাসরি কোনো পাগলা কুকুর না, তাকে কিন্তু বলা হয় না যে পাগলা কুকুরের মতো, ডিরেক্ট বলছে যে লোকটা পাগলা কুকুর। আমি একটু আগে বলছি যে সরাসরি যদি তুলনা করা হয় কারোর সাথে, যেমন শেরে বাংলা কি ছিল? শেরে বাংলা বাংলার বাঘ ছিল, তাহলে সরাসরি বাংলার বাঘ বলা হলে সেটা তখন হচ্ছে মেটাফোর। আর যদি বলা হয় যে শেরে বাংলা কি ছিল? বাংলার বাঘের মতো ছিল, এই মতো করে বললে তখন সিমিলি হবে। আর ডিরেক্ট যদি বলে সেটা হচ্ছে মেটাফোর। যেহেতু এই লোকটাকে সরাসরি পাগলা কুকুর বলা হয়েছে, ডিরেক্ট বলা হয়েছে, এটা হচ্ছে মেটাফোর হবে। তাহলে এই যে মেটাফোর, এটাই উত্তর। আর এটা পার্সনিফিকেশন, সিমিলি, হাইপারবোল, এগুলো আগেই বলছি, এগুলো তো জানাই আছে। উত্তর হচ্ছে এ। বাট গুড নিউজ হচ্ছে যে সবাই আনসারটা পেরে গেছে, এটা ফাইন। তার মানে এটা সবাই ভালো করেই পড়াশোনা করছে। He is the black sheep of the family. What ornamentation of language has been used here? He is the black sheep. সে হচ্ছে ব্ল্যাক শিপ মানে কি? কুলাঙ্গার, তাই না? হি ইজ দ্য ব্ল্যাক শিপ, ডিরেক্ট বলতেছে যে সেই হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ এটা সরাসরি কি বলছে যে ওই পরিবার, এটা ডিরেক্ট বলার কারণে এটা কিন্তু তুলনা তার মতো, ব্ল্যাক শিপের মতো এটা কিন্তু বলে নাই, ডিরেক্ট ব্ল্যাক শিপ বলছে। দ্যাটস ওয়াই এইটাও হবে মেটাফোর, সি আনসার। তারপরে 19 নাম্বারটা যাই। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। ক্যামেল কি? মরুভূমির জাহাজ আমরা যেটা বলি। তো ক্যামেল যদি মরুভূমির জাহাজ হয়, ক্যামেল মানে কি? উট। ক্যামেল সরাসরি কি বলছে? তুলনা করে নাই, সরাসরি বলছে শিপ। ক্যামেলটা কি মানে উটটাকে কি বলছে? শিপ বলছে। এই যে সরাসরি বলছে, তার মানে এটা অবশ্যই মেটাফোর হবে। আছে কিনা? এই যে মেটাফোর আছে, তার মানে উত্তর হচ্ছে বি। দেন আমরা আসি 20 নাম্বার। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এইবার আমরা দেখি কি বলছে এবার। এই যে অ্যাজ আছে, আই ওয়ান্ডার্ড লোনলি কার মতো? ক্লাউডের মতো, মেঘের মতো। মেঘের মতো আমি ছুটে বেড়াই। আমি কার মতো? এই যে আমি কার মতো? আমি মেঘের মতো। এবার কিন্তু বলে নাই যে আমি মেঘ, আই এম ক্লাউড, এটা বলে নাই, তাই না? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, কার মতো? মেঘের মতো। কারো মতো যদি হয় সেটা হচ্ছে সিমিলি, তাহলে কারো মতো হওয়ার কারণে আনসারটা কি হবে? সিমিলি হবে। 21 নাম্বার যাই আমরা। হি ইজ মুভিং অ্যাজ ফাস্ট অ্যাজ এ ট্রেন। এই যে অ্যাজ আছে মানে কারো মতো আছে, কার মতো? সে মুভিং করে ট্রেনের মতো, তাহলে এটা অবশ্যই কি হবে? সিমিলি হবে উত্তর, সিমিলি। তারপরে যাই আমরা
শি ইজ লাইক এ রেড রোজ, কার মতো? এই যে লাইক আছে, অ্যাজ বা লাইক থাকলে, যদি অ্যাজ থাকে লাইক থাকে তাহলে কি হবে? সিমিলি হবে। তাহলে যে শি ইজ লাইক এ রেড রোজ, মানে এই যে লাইক থাকার কারণে অ্যান্সার হবে সিমিলি। আর যদি এই লাইক না থাকতো, এই লাইক না থাকতো বলতে শি ইজ এ রেড রোজ, এটা যদি বলতো তাহলে তো মেটাফোর। দেন আমরা দেখি যে বাংলাদেশ বিমান ইজ ইউর হোম ইন দ্য ইয়ার, এই যেটা বাংলাদেশ বিমানে যেটা একটা ইয়া থাকে সেটা বলছে বাংলাদেশ বিমান ইজ ইউর হোম ইন দ্য ইয়ার। ওকে, ডিরেক্ট বলছে বাংলাদেশ বিমান হচ্ছে, দেখো এখানে অ্যাজ বা এরকম, এই যে শুধু ডিরেক্ট সরাসরি যদি বলে, কোনো অ্যাজ নাই, কোনো লাইক নাই, ডিরেক্ট যদি বলে তাহলে মেটাফোর হবে, এটা অবশ্যই মেটাফোর হবে। ওকে, এই যে মেটাফোর। 24 নাম্বার, ড্রামাটিক মনোলগ ইজ ইউজড, কোথায় ইউজ করা হয়? ড্রামাটিক মনোলগ এটা কি জিনিস, এটা একটু খেয়াল করতে হবে। ড্রামাটিক মনোলগ কি জিনিস? আমরা কি আসি না নাই? সবাই কি আছে? চলে গেছে নাকি? ও, অনেকে আছে। ড্রামাটিক মনোলগ এটা একটু বলে দেই, ড্রামাটিক মনোলগ কি, তাহলে আর জীবনেও ভুলবা না, আজীবন মন থাকবে ড্রামাটিক মনোলগ কি। কেউ সিমিলি বলছে, সিমিলি তো না, সিমিলি লেখাও নেই এখানে, অন্য কোশ্চেনের আনসার করতে বলছে সিমিলি। ড্রামাটিক মনোলগ হচ্ছে, মনোলগ তো আমরা বুঝছি, মনোলগ হচ্ছে একক কথা, একক কথা, সেটা হচ্ছে মনোলগ। বা ড্রামাটিক মনোলগ এই জিনিসটা কি? ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত রাইটার হচ্ছে রবার্ট ব্রাউনিং, মানে কবি রবার্ট ব্রাউনিং ছিল ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত। এখন ড্রামাটিক মনোলগটা কি এটা একটু বুঝতে হবে। সেইটা হচ্ছে একটা কবিতায় একজন মানুষ কথা বলবে। ড্রামাটিক মনোলগ কি জিনিস আমি বুঝাই দিচ্ছি। একটা কবিতার মধ্যে একজন মানুষ কথা বলবে, কিন্তু যিনি পাঠক, যে কবিতাটা পড়বে, উনি ওইটা পড়ে বুঝতে পারবে যে একজন মানুষ কথা বলতেছে ঠিকই, কিন্তু তার পাশে আরও একজন মানুষ আছে, পাশে একজন মানুষ আছে, কিন্তু ওই মানুষ কোনো কথা বলবে না, শুধু একজন মানুষই কথা বলবে। এই জন্য এটার নাম হচ্ছে মনোলগ। আর ড্রামাটিক হচ্ছে কি জন্য? ওই যে পাশে যে একজন আছে তাকে ইঙ্গিত করে কথাগুলো বলবে। যিনি এটা পড়বে, কবিতাটা যিনি পড়বে বা কবিতাটা যিনি শুনবে, উনি বুঝতে পারবে তার পাশে একজন লোক আছে, তাকে ইঙ্গিত করে কথাগুলো বলছে। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এবার আমি একটা এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে হ্যাঁ, কবর কবিতা। ভেরি গুড। কে লিখছে? আশরাফুল ইসলাম বাপ্পি, কবর কবিতা। হ্যাঁ, নুসরাত লিখছে, হ্যাঁ কবর কবিতা। এটা একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই রবার্ট ব্রাউনিং একটা বিখ্যাত কবিতা হচ্ছে, এটা কি কবিতা? অনেকগুলো আছে ড্রামাটিক মনোলগ। মাই লাস্ট ডাচেস, ইন্টারেস্টিং কবিতা, মজা লাগবে খুব এটা শুনতে। মাই লাস্ট ডাচেস, এটা হচ্ছে ওনার বিখ্যাত একটা কবিতা, হচ্ছে মাই লাস্ট ডাচেস, DTCH, ডাচেস, মাই লাস্ট ডাচেস। এটা হচ্ছে একটা বিখ্যাত কবিতা। এইটা ড্রামাটিক মনোলগ কবিতার মধ্যে, এটা খুব ইন্টারেস্টিং। আমি খুব শর্ট করে এটা বলে দিই, ভালো লাগবে শুনতে। বাই লাস্ট ডাচেস মানে কি? ডাচেস কাকে বলে? ডিউকের যে ওয়াইফ তাকে বলে ডাচ, তাই না? তো ডিউক একজন থাকে, উনি একটা ঘটককে নিয়ে আসছে যে সে একটা বিয়ে করবে। ওকে, দেন বিয়ে করবে উনি, এই জন্য ঘটকের সাথে কথা বলতেছে। তাহলে ড্রামাটিক মনোলগ কীভাবে হইল? এটা এই ডিউকের পুরো কথাটাই হচ্ছে কবিতাটা, কিন্তু ঘটক একটা কথাও বলে না, পুরো কথাটাই এই ডিউক ঘটককে মেনশন করে বলে, যে কারণে যিনি শ্রোতা বা যিনি এই কবিতাটা পড়ছেন উনি বুঝতে পারে যে এটা একজন বর্ণনা করতেছে, কিন্তু কাকে উদ্দেশ্য করে বলতেছে? ওই ঘটককে উদ্দেশ্য করে বলে। মজাটা হচ্ছে কোন কি জন্য বলে এটা বলে দেই। মাই লাস্ট ডাচেস মানে কি? যে ডিউকের আগে একটা ডাচ ছিল, তার ওয়াইফ ছিল, ডাচ ছিল, সে মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে। এখন সে নতুন করে একটা বিয়ে করবে, ঘটককে সে বলতেছে, বর্ণনা দিচ্ছে যে ঘটক সাহেব, আমি যাকে বিয়ে করব তার এইটা থাকতে হবে, তার এইটা হইতে হবে, তার এরকম হইতে হবে। আর আমার যে আগের ডাচ ছিল, মানে আমার যে আগের ওয়াইফ ছিল, সে এরকম ছিল, তার এই নেগেটিভ গুণগুলো ছিল। বিভিন্ন নেগেটিভ গুণের মধ্যে সবচেয়ে দেখা গেল যে সবচেয়ে বড় নেগেটিভ গুণটা কী ছিল? সে তার লাস্ট যে ডাচেস ছিল, সে কী করতো? সে সবার সাথে কথা বলতো, সবার সাথে হাসাহাসি করতো, বাড়িতে যারা কাজ করে তার সাথে হাসতো, এই বাড়িতে যে কাজ করে তার সাথে হাসতো, এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে ডিউক কী করছে? তার লাস্ট যে ডাচেস ছিল তাকে হত্যা করে দিয়েছে। এই বর্ণনাটা ঘটককে বলে যে দেখেন, আমার লাস্ট যে ডাচেস ছিল তাকে কিন্তু হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করা তো সরাসরি বলে না,
বলে যে আই স্টপ হার। আই স্টপ হার মানে কি, তাকে সে বন্ধ করে দিয়েছে, মানে তাকে মেরে ফেলছে। এই জাস্ট কি যে সবার সাথে হাসাহাসি করে, সবার সাথে হ্যান্ডশেক করে, এটাই তার অপরাধ ছিল, যেটা মেরে ফেলছে। এখন ঘটকের প্রতি মেসেজটা কি, যে আমার পরে যে যাকে বিয়ে করব আমি, যে পাত্রী আপনি নিয়ে আসবেন, সে যেন এরকম না হয়, হাসাহাসি না করে বা কারোর সাথে না মেশে, হ্যাঁ, এই কথাটা বলে। ঠিক আছে, এইটাই হচ্ছে মাই লাস্ট ডাচেসের বক্তব্য। তাহলে এটা কি থাকলো, ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি বুঝলাম আমরা, যে একজন কথা বলবে, পাশে একজন শুনবে, এটা বোঝা যাবে, এইটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। আর ড্রামাটিক মনোলগের সবচেয়ে বিখ্যাত কবিকে যদি পরীক্ষা আসে যে হু ইজ দ্য ফেমাস পয়েট অফ ড্রামাটিক মনোলগ, ইয়োর আনসার শুড বি রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর এই কথা চলে আসবে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে পেলাম, ড্রামাটিক মনোলগ ইজ ইউজড ইন কোথায়, তাহলে কোথায় ইউজ করা হয়, অবশ্যই কবিতায়। ড্রামায় হয় না, শর্ট স্টোরিতে হয় না, নভেলে হয় না, হয় কোথায়, কবিতার মধ্যে হয়। ঠিক আছে, মনে রাখবো। তো ড্রামাটিক মনোলগ, ড্রামা থাকার কারণে মনে হবে ড্রামা বোধে হয়, ড্রামায় হয় না, হয় এটা কবিতার মধ্যে। আশা করছি ক্লিয়ার। দেন আমরা যাই লিরিক পোয়েম মার্নিং ফর দ্য ডেথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ কল্ড। একটু আগে এটা বলছি, এই যে একটু আমরা সবাই পারে, এই যে একটা কবিতা কিন্তু মার্নিং মানে শোকের কবিতা কারো মৃত্যুতে, সেটা অবশ্যই কি হবে, এলিজি হবে। এটা একটু আগে আমরা বলছি, উত্তরটা হচ্ছে বি। এটা কি বলছে, এ পোয়েম এক্সপ্রেসিং স্যাডনেস স্পেশালি ফর সামবডি হু ইজ ডেড। একই জিনিস কতভাবে পরীক্ষা আসছে, ঘুরে ফিরে কতভাবে আসছে, দেখো একই কথা কিন্তু বলছে যে এটা একটা মানে দুঃখের মধ্যে একটা কবিতা, যেটা স্পেশালি কারো মৃত্যুতে যে কবিতাটা হয়, অবশ্যই এটা হবে এলিজি। 27 নাম্বার, ইন ইংলিশ ইফ টু ডিফারেন্ট ওয়ার্ডস হ্যাভ দ্য সেম স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন দে আর কল্ড। এই যে এই ক্ষেত্রে একটা জিনিস দেখি আমরা, এটা কি আছে, কি বলছে, ইংরেজিতে দুইটা ভিন্ন শব্দ যদি এইটা উচ্চারণটা একই রকম হয়, সেইটাকে কি বলে। যেমন আমি যদি বলি, এটাকে যদি বলি অ্যাক্সেস, হ্যাঁ অ্যাক্সেস, আবার যদি এরকম বলি যে এক্সেস, এই যে এই দুটো উচ্চারণটা কি প্রায় এক, অ্যাক্সেস এক্সেস। আবার যদি বলি এরকম যে ইফেক্ট, আবার এটাকে বলি অ্যাফেক্ট, এই যে ইফেক্ট অ্যাফেক্ট, এ দিয়ে এটা ই দিয়া, তার মানে দুটোর উচ্চারণটা কিন্তু সেম, অলমোস্ট সেম। এই দুটোর উচ্চারণ অলমোস্ট সেম। এই দুটো শব্দ বলছে কি, দুটো শব্দ কিন্তু তাদের উচ্চারণটা অলমোস্ট সেম হবে। এইটা ইংরেজিতে কি বলে, এইটাকে বলে হোমোফোনস। হোমোফোনস মনে রাখতে হবে। ওকে, সিনোনিম তো বলবেই না, এটা কি বলবে, হোমোফোনস। এই যে এটা সি উত্তর। ক্লিয়ার? সরি, এটা হোমোনিমস হবে, হোমোনিমস। হ্যাঁ, এই যে এইটা আমি ভুলে এটা দাগ দিয়ে ফেলছি, উত্তরটা এইটা হবে হোমোনিমস, হোমোফোনস না, হোমোনিমস হবে। হ্যাঁ, তাহলে দুটা ভিন্ন শব্দ কিন্তু দুটো উচ্চারণ যদি একই হয়, সেটাকে কি বলা হয়, হোমোনিমস বলা হয়। উত্তর হচ্ছে হোমোফোনস না হোমোনিমস। ওকে, ডি উত্তর। তারপরটা আমরা যাই, মেলোড্রামা ইজ কাইন্ড অফ প্লে অফ। মেলোড্রামাটা কি, মেলোড্রামা হচ্ছে এরকম একটা ড্রামা, মেলোড্রামা, হ্যাঁ মনে রাখতে হবে, মেলোড্রামা এমন একটা ড্রামা যে ড্রামাটা হচ্ছে মানে খুন খারাপি, একদম মারামারি, গন্ডগোল, হ্যান ত্যান, এরকম সব কিছু মিলে। যেমন আমরা যদি বলি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু খুব ভালো জায়গা, মানুষজন খুবই ভালো, কিন্তু মারামারিটা বেশি করে, এটা রিমোট প্লেসে বেশি করে। ব্রাহ্মণবাড়িয়া আমাদের কলিগ যারা পোস্টিং নেয়, বিশেষ করে ইউনো লেভেলে যারা নিয়েছে এর আগে, হ্যাঁ তাদের সাথে যখন কথা হইতো, তো তারা খুব টেনশনে থাকতো যখন ব্রাহ্মণবাড়িয়া পোস্টিং হয়। মারামারি খুব হয়তো, ভয়ঙ্কর মারামারি হয়, যে টিট মেরে দেয়, এটা ভয়ঙ্কর জিনিস, থামানো খুব মুশকিল, মানুষ একবারে খেপে যায়। এরকম থাকে বাংলাদেশে অনেক জায়গায় আছে, ইন্ডিয়ায় তো প্রচুর আছে, খালি আমাদের দেশে আছে তা না, বেশিরভাগ মানুষই ভালো, কিছু মানুষ আছে যাদের একটু রাগ খুব। আবার দেখা গেলো যে বাংলাদেশের সবচেয়ে বেশি সুইসাইড করে কোথায়, আত্মহত্যা করে কোথায়, এইটা আত্মহত্যা করে কোথায় যদি প্রশ্ন আসে, তাহলে কি হবে, আত্মহত্যা করে এটা হচ্ছে ঝিনাইদহের শৈলকুপা, সম্ভবত ঝিনাইদহের শৈলকুপা সবচেয়ে বেশি আত্মহত্যা করে, সুইসাইড করে। মানে সামান্য কিছু হলেই রাগারি হলেই সুইসাইড করে ফেলে, ছোটো ছোটো বাচ্চারা বেশি আত্মহত্যা করে বেশি। এটা কেন করে, এটা আশ্চর্যের ঘটনা যে ঝিনাইদহের যে শৈলকুপা আছে, এখানে যেই পরিমাণ আত্মহত্যা করে, বাংলাদেশ আর কোথায় এত আত্মহত্যা করে না। তো এরকম আমাদের মনে হয় যে মানে কিছু কিছু এলাকায় এরকম আছে যে এক এলাকায় মারামারি বেশি হয়, এক এলাকায় মানুষ এরকম থাকে, এক এলাকায় শান্ত থাকে, এটা আমাদের পানির কারণে হতে পারে, তাই না? যাক, হোয়াটএভার। এটা কি আছে, মেলোড্রামাটা কি, মেলোড্রামা হচ্ছে যেই নাটকের মধ্যে মারামারি কাটাকাটি এগুলো খুবই
মারাত্মক আকারে থাকে। একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে সেনেকা নামে, সেনেকার একটা থাইস্টিস নামে গল্প আছে। সেনেকার থাইস্টিস ভয়ঙ্কর একটা, এটা একটা রচনা, নাটক, ড্রামা। লেখক হচ্ছে সেনেকা। এটা হচ্ছে মানে সেই যুগে, মানে পৌরাণিক যুগের লেখা থাইস্টিস। এইটার মধ্যে ঘটনা কি থাকে, মেলোড্রামা কেন হলো এটা বুঝাই দিলেই বুঝবে। এই থাইস্টিসের মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, দুই ভাই এক ভাইয়ের সাথে প্রতিশোধ নেবে। কিভাবে প্রতিশোধ নেয় সেটা হচ্ছে কথা। এখন যিনি ছোট ভাই, সে এই প্রতিশোধটা নেয়, চিন্তা করে যে বড় ভাইয়ের বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। সে কি করে, বড় ভাইয়ের দুই ছেলেকে দাওয়াত দেয়, বা বড় ভাইকে মানে দুই ছেলেকে ডাক দিয়ে নিয়ে যায়। ডাক দিয়ে নিয়ে যাওয়ার পরে বড় ভাইয়ের দুই ছেলেকে হত্যা করে, চাচা হত্যা করে মেরে ফেলার পরে সেই বড় ভাইয়ের দুই ছেলের মাংস রান্না করে। কতটা ভয়ঙ্কর! মাংস রান্না করার পরে তারপর বড় ভাইকে দাওয়াত দেয়। বড় ভাইকে বলে যে ভাই, তুমি তোমার বড় ভাই, আমার সব কিছু, তুমি বড়, তুমি সব কিছুই পাবা, চিন্তা করো না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অনেক ভুল করে ফেলছি তোমার কাছে, তুমি আমাকে ছোট ভাই মনে করে যদি ক্ষমা করে থাকো তাহলে আমার বাড়িতে তুমি আজকে দাওয়াত নাও। ক্যান ইউ বিলিভ ইট, যে বাবার সন্তানকে মেরে ফেলছে এবং সেটা রান্না করছে তরকারি, সেই রান্নার তরকারি খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছে। তারপরে বড় ভাই যায়, ওই বাড়িতে যায়, ছোট ভাইকে মাপটাপ করে দেয়, হ্যাঁ তুই ছোট, যা করছিস। এরপরে আনন্দের সাথে সেই মাংসগুলো বড় ভাইকে খাওয়ানো হয়। বড় ভাই মাংস খাওয়ার পরে বড় ভাইকে বলে যে তুমি যে মাংসগুলো খাইলা, এই মাংস হচ্ছে তোমার দুই সন্তানের মাংস, আমি তোমাকে রান্না করে খাওয়াইছি। কি পরিমাণ নির্মম এবং কি পরিমাণ মানে ডিসগাস্টিং এটা ব্যাপার। এইটাকে বলে মেলোড্রামা, ঠিক আছে? মানে হত্যার কোনো শেষ নাই, এরকম মানে এই নৃশংস ঘটনাগুলো ঘটবে, এটা হচ্ছে মেলোড্রামা। মনে থাকবে এখন? তাহলে উত্তরটা কি থাকে? উত্তরটা আমরা দেখি। উত্তরটা হচ্ছে ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশনাল থিমস। এই যে এটা হবে উত্তর, ভায়োলেন্স থাকবে, এটা হচ্ছে মেলোড্রামা। ওকে, আর কি আছে? ক্যান্টো বলতে কি বোঝায়? ক্যান্টো হচ্ছে যে একটা কবিতায়, বড় বড় যখন কবিতা থাকে, এই কবিতার বিভিন্ন স্তবক থাকে, প্যারা, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, এগুলো একটাকে ক্যান্টো বলে, ঠিক আছে? একটা কবিতার মধ্যে থাকে এটা, দীর্ঘ কবিতায় একটা স্তবক। এই যে এটা উত্তর। তাহলে নাটকের অঙ্ক এটা কিন্তু হবে না, মহাকাব্যের হবে না, এইটা হবে দীর্ঘ কবিতার একটা অঙ্ক, স্তবক, বিভিন্ন স্তবক থাকে, প্যারা থাকে, সেই প্যারাগুলো হচ্ছে এটা ক্যান্টো বলে। আর কি আছে প্রশ্ন আমরা দেখি। 30 নম্বর প্রশ্ন, রাইটিং অনস ওন লাইফ স্টোরি ইজ নট, এটা সবাই পারবো, নিজের যে মানে জীবনী যদি লেখা হয় এটাকে বলা হয় অটোবায়োগ্রাফি, তাই না? সবাই জানি আমরা। কোনটা উত্তর হবে? শুধু বায়োগ্রাফি না, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি, এটা হবে উত্তর, তাই না? উত্তরটা বি হবে। যাই হোক, 30টা কোশ্চেনের উত্তর হয়ে গেল। তোমরা কি আরও প্রশ্ন বলবো নাকি আজকে এটা বলবো, পরের দিন বাকিগুলো বলবো? দেখি 10টা পার হয়ে গেছে, যদি বিরক্ত হয় পরের দিন আবার বলবো। আমি একটু কমেন্ট জানতে চাচ্ছি যে ঘুমায় টুমায় গেছে কিনা, বা এটা ভালো লাগতেছে কিনা, কারো তো আমি কিছু বিশ্বাস করতেছি না। ওকে, খুব ঝটপট বলতেছি আর কি, মানে বুঝাইতে গেলেও সময় বেশি যায়, সময় বেশি গেলে পরীক্ষার সামনে সবাই তো মাইন্ড করবে। আকাশ কুমার সরকার বলছে আরো স্যার, মানে আরো লাগবে। হ্যাঁ, আনিসা বলছে আরো বলেন। আসি চালান স্যার, আবদুল্লাহ বলছে চালান স্যার, জুই জামান বি। ওকে, ভালো লাগছে, হ্যাঁ ভালো কথা, ভালো লাগলে ভালো, ভালো লাগলে আরেকদিন বলি। নেট খারাপ, বন্ধ করে দিব। আচ্ছা, শেষ তো মেলা প্রশ্ন আছে এখনো তো, প্রায় কত সব মিলে টোটাল প্রশ্ন কতগুলা? 60টা প্রশ্ন। ও, টোটাল প্রশ্ন 60টা, তার মানে আরো 30টা আছে। মেলা প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন তো বলতে গেলে সময় যাবে। ওরা বলতেছে নেটের নাকি খবরে যাচ্ছে, তাই না? বন্ধ করে দিব। বন্ধ, যাই হোক, ওরা একটু ঘুমাবে, বাড়ি যাবে তো বোধহয়, এই জন্য বোধহয়, হ্যাঁ এই জন্য বোধহয় ওরা চাপ সৃষ্টি করছে আমার উপরে বন্ধ করার জন্য। তাহলে কি করবো, 30টা বলবো না, এখন আরেকদিন তাহলে বলি, আজকে থাক, আরেকদিন বলবো নি, হ্যাঁ? কিন্তু সময় তো বেশি নাই। আচ্ছা, যেগুলো বললাম এগুলো অ্যাকচুয়ালি এগুলো তো শেষ করা যাবে না, মেলা আছে, এরপরে কবিতা লাইন আছে, কবিতা লাইনগুলো আমরা ইনশাল্লাহ বলবো আগামীকাল। তাহলে একটা সময় করি আমরা, আগামীকাল যে কোনো সময় অ্যানাউন্সমেন্টে বলবো। যদি দেখতে নাও পারো পরে ভিডিওটি দেখে নিও। কিন্তু একটা মেসেজ হচ্ছে যে ইংরেজি সাহিত্যের নাম্বার হচ্ছে 15 নাম্বার। এতগুলো নাম্বার, এই 15 থেকে যে কারো পক্ষে কিন্তু 10+ করা সম্ভব ইংরেজি সাহিত্য থেকে। এই যে বিশেষ পরীক্ষা 10 নম্বর, এই 10 নম্বর অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো এটা মিস করিও না। মানে ইংরেজি সাহিত্যের যে নাম্বারগুলো, আমি তো একটু জাস্ট ওয়ে বললাম,
এইটাই তোমার তো পরীক্ষা আসবে তা না। সবার কাছে বই আছে, তোমাদের সবার কাছে সাহিত্যের বই আছে, আমারও ইংরেজি সাহিত্যের লেখার বই আছে, বই শেষ, বাজারে নাই, তোমার কাছে যা বই আছে সেটাই পড়ো, আর তবে কেনারও টাইম নেই, যেটা বই আছে সেটাই পড়ো। কিন্তু এই শেষ মুহূর্তে যে সাহিত্যের যে পড়াটা, আমি তোমাদের কি বলছি যে বিগত প্রশ্ন কোনোটাই মিস দিবা না। বিগত বিসিএস পরীক্ষা যত প্রশ্ন আসছে সেইটা, অন্যান্য পরীক্ষায় যেগুলো আসছে সেইটা, এই সবগুলো মিলে খুবই কম প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো আগে কভার করবে। তারপরে যে বাকি পড়াগুলো, সেই বাকি পড়াগুলো এরকম করে ধরে ধরে কোন কোন জায়গাতে প্রশ্নগুলো থাকে বাছাই করা, যেমন এগুলো যেগুলো বলতেছি সব বাছাই করা, এগুলোই বারবার কোশ্চিন আসে, সেগুলো বলতেছি। তো এরকম বাকি আরো 60টা প্রশ্ন, আরো 30টা কোশ্চিন ছিল, বললে ভালো হতো, আগামীকাল চেষ্টা করবো বলার জন্য। আর তোমরা বাসার মধ্যে এগুলো নিজেরাই পড়বা। ওকে, আবার ইনশাল্লাহ কথা হবে, আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।